দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়ি সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গতরাতে উপজেলার নারায়ছড়ির ডুলুছড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ইউপিডিএফ প্রসিত গ্রুপ এবং জেএসএস সন্তু গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বিভিন্ন সূত্রে হতাহতের কথা বলা হলেও এই বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ধরনের কোনো সংঘর্ষের বিষয়ে অবগত নয় বলে এক বিবৃতিতে দাবি করেছেন ইউপিডিএফ সংগঠক অঙ্গমার্মা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নুরুসফা মানিক। মানিক, রনি, গতকাল রাত 9টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে কিন্তু আজ সারাদিন মিডিয়াতে নানা রকম আমরা খবর দেখতে পেয়েছি। সেটি হচ্ছে খাগড়াছড়ির যে দিঘিনালা, সেই দিঘিনালার দুর্গম যে নারায়ণছড়ি এলাকা, সেই নারায়ণছড়িতে ইউপিডিএফ এবং হচ্ছে জেএসএস সন্তু গ্রুপ এর মধ্যে কিন্তু যে গোলাগুলির একটি ঘটনার নিয়ে হচ্ছে, এবং বেশ কয়েকজন, চারজন, কোনো কোনো মিডিয়া চারজন কিন্তু বলছে যে নিহত হয়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সারাদিন খবর দেখেছি কিংবা আলোচনা দেখেছি। তবে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি। তবে দিঘিনালার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে থানার জাকারিয়া, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন তারা আসলে এখন পর্যন্ত যে নারায়ণছড়ি যে এলাকায়, অর্থাৎ ডুলুছড়ি যে এলাকা, সেখানে যে গোলাগুলি হয়েছিল গত রাতে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন কিংবা স্থানীয়রা জানিয়েছেন, তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত কারো কোনো মরদেহ কিংবা হতাহত কারো কোনো হদিস পাওয়া যায়নি বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। একই কথা বলেছেন আমাদেরকে খাগড়াছড়ির যিনি পুলিশ সুপার রয়েছেন আরিফিন জুয়েল, তিনিও কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন স্থানীয় বিভিন্ন মাধ্যমে তারা শুনেছেন যে গত রাত 8:30টার পর প্রায় ঘন্টা খানেক ধরে সেখানে কিন্তু তুমুল গোলাগুলি হয় এবং প্রায় 3 থেকে 400 রাউন্ডের মতো গুলি বিনিময় হয়েছে বলে তারা বলছেন। এবং শোনা যাচ্ছে যে পাহাড়ের যে বিবাদমান আধিপত্য বিস্তার নিয়ে যে বিবাদমান সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ইউপিডিএফ এবং জেএসএস, তাদের মধ্যে এই ধরনের সংঘর্ষ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি এবং ইউপিডিএফ এর পক্ষ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি কিন্তু তারা অস্বীকার করছে। তারা বলতে কি গুজব পুরোটাই। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খবর। রনি, মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়ি সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক। এক বছরেও শেষ হয়নি চট্টগ্রামের জুলাই আন্দোলনে 151 হত্যা হামলা মামলার তদন্ত। গ্রেপ্তার হয়েছে মোট আসামির 5 থেকে 6%। এর মধ্যে প্রথম একটি মামলায় প্রায় 200 জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত হলেও বাকিগুলো কবে শেষ হবে তা অনিশ্চিত। দ্রুত তদন্ত শেষ করার তাগিদ দিয়ে আইনজীবীদের পরামর্শ, এই তদন্ত যেন হয় নির্ভুল। জুলাই আন্দোলনে ঢাকার পর সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল চট্টগ্রাম। রাজপথে ঝরেছে ছাত্র জনতার রক্ত। এই আন্দোলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলায় মহানগরে 8টি থানায় মামলা হয় 63টি, যার মধ্যে 14টি হত্যা মামলা। বাকিগুলো হত্যা চেষ্টা, বিস্ফোরক সহ বিভিন্ন অভিযোগে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি 6,694 জন, অজ্ঞাতনামা 13,590 জন। সব মিলে এই পর্যন্ত গ্রেপ্তার হয় 1004 জন, যার মধ্যে এজাহারভুক্ত প্রায় 150, বাকি 850 গ্রেপ্তার হয় সন্দেহভাজন হিসাবে। তবে এক বছরেও শেষ হয়নি মামলাগুলোর তদন্ত। এর মধ্যে 5টি হত্যা মামলা রয়েছে চাঁদগাঁও থানায়। ওসির দাবি, সব মামলার তদন্ত অনেকটাই গুছিয়ে এনেছে তারা। সহসাই চার্জশিট দেওয়ার কথা জুতার দোকানের কর্মচারী শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলার। সেখানে অভিযুক্ত হচ্ছেন প্রায় 200। মামলা তদন্ত ভালো আছে, ইনশাল্লাহ ভালোভাবে মামলা তদন্ত হচ্ছে। তদন্ত অবস্থায় মামলা প্রচুর সংখ্যক আসামি গ্রেপ্তার হয়েছে। মামলা যারা ঘটনার সহিত জড়িত, অস্ত্রধারী, সন্ত্রাসী, এরকম আমরা প্রচুর সংখ্যক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলা প্রায় শেষ পর্যায়ে। একটা মামলা আমরা রেডি করেছি, আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করিব, বাকিগুলিও আমরা পর্যায়ক্রমে বিজ্ঞ আদালতে দিয়ে দিব। আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে মামলা করেছিলেন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। তবে খুলশী থানায় করা মামলাটি সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
দায়ের করা মামলাগুলোতে অনেক নিরপরাধীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। তাই কেউ যাতে হয়রানির শিকার না হয় এবং কোনো ফাঁকফোকরে যাতে মূল অপরাধীরা পার পেয়ে না যায়, সেজন্য নির্ভুল তদন্তের উপর জোর দিলেন এই মানবাধিকার আইনজীবী। এই মামলাগুলো সঠিকভাবে তদন্তের জন্য, যাতে করে কোনো নিরপরাধ মানুষ ফেঁসে না যায় এবং প্রকৃত অপরাধীরা যেন পার পেয়ে না যায়, এই জন্য এটা একটা সঠিক তদন্ত সেল গঠন করা উচিত। আমি মনে করি এই মামলাগুলোকে আলাদা করে সেগুলো যাতে সুন্দরভাবে তদন্ত হয় সে ব্যবস্থা গ্রহণ করা যায়। মহানগরের মামলাগুলোতে 46 জন অস্ত্রধারীকে চিহ্নিত করে পুলিশ। এর মধ্যে 19 জনকে গ্রেপ্তার করতে পারলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আছে 27 জন। তবে মহানগরের বাইরে জেলার বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয়েছে আরও 88টি মামলা। এক একটি মামলায় আসামির সংখ্যা 200 থেকে 400 পর্যন্ত। সেগুলোরও তদন্ত শেষ হয়নি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের একমাত্র শিপ রিসাইকেলিং শিল্পে গ্রিন হতে না পারা ইয়ার্ডগুলোর সংখ্যা কাটছে না। কেননা গ্রিন হতে না পারা 20টি ইয়ার্ড পুরনো জাহাজ আমদানি বা কাটার অনুমতি পাবে না। এমন পরিস্থিতিতে এসব ইয়ার্ডকে ঋণ সহায়তার জন্য সরকারের সহযোগিতার আশ্বাস দিলেন নৌ পরিবহন উপদেষ্টা। এখন থেকে হংকং কনভেনশন অনুযায়ী যেসব ইয়ার্ড গ্রিন হতে পারেনি বা পারছে না, তাদের পক্ষে নতুন করে জাহাজ আনা কিংবা কাটা সম্ভব নয়। কেবল যেসব ইয়ার্ড গ্রিন হতে পেরেছে বা পারছে তাদের কার্যক্রমই থাকছে স্বাভাবিক। এমন একটি ইয়ার্ড কবির স্টিল। ইয়ার্ডটি কতটা পরিবেশ বান্ধব এবং নিরাপদ হয়েছে তা দেখতে শনিবার সকালে সীতাকুণ্ডে যান নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সেখানে জাহাজ কাটার কার্যক্রম ঘুরে দেখেন তিনি। সন্তোষ জানান সার্বিক পরিবেশ দেখে। পরিদর্শনকালে ইয়ার্ডের কার্যক্রম এবং গ্রিন হওয়ার ক্ষেত্রে ধাপগুলো সম্পর্কে অবহিত করা হয় উপদেষ্টাকে। তবে পরিবেশ ছাড়পত্রে কালক্ষেপণ, শ্রেণীভুক্তিকরণে বৈষম্য এবং ঋণ জটিলতা দূর না হলে গ্রিন হয়েও যে রিসাইক্লিং খাত মুখ থুবড়ে পড়বে জানানো হয় সেই উদ্বেগের কথাও। আউটার থেকে আসা, পরিবেশ দেখা, পরিবেশের ছাড়পত্র, কাটিং পারমিশন, এগুলো যেন সময় মতো টাইমলি হয়। অযথা এটাকে যেন ধরে রাখা না হয়। বিভিন্ন অজুহাতে ইদানিং এগুলো ধরে রাখে। লাল শ্রেণীর কারণে আমরা সফট লোনের ক্ষেত্রে বড় একটা বাধা তৈরি হয়েছে। ব্যাংক রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না। 3 ভাগের 2 ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি না। ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবি এর তথ্য বলছে নির্ধারিত সময়সীমা 25 জুনের মধ্যে গ্রিন হয়েছে 14টি ইয়ার্ড। প্রক্রিয়াধীন রয়েছে আরও 15টি। তবে অর্থাভাবে এই দৌড়ে অংশ নিতে পারছে না আরও প্রায় 20টি ইয়ার্ড। শিল্পে টিকে থাকতে যাদের প্রয়োজন সরকারি সহায়তা। নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাস, গ্রিন হবার সময় বৃদ্ধি এবং অর্থায়নের ব্যবস্থা করতে গুরুত্ব দেবে তার মন্ত্রণালয়। আইএমওর সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে ফর এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের মধ্যে কতজন করতে পারবে, তাদের আর্থিক অবস্থা কীরকম, তারা আদৌ পারবে কি না, এটা আমি আশা করি যে আমি চলে যাওয়ার পর শিল্প মন্ত্রণালয় থেকে তো রিকোয়েস্ট করে একটা ডেলিগেশন পাঠাবো তারা যাতে এই বিষয়টি অ্যাড্রেস করতে পারে। অর্থায়নের ব্যাপারটা যদি আমার কোনো সাপোর্ট দরকার হয় আমি ইনশাআল্লাহ শিপিং মন্ত্রণালয় থেকে এবং শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সেটা সাপোর্ট করব। এলএনজির 2টি ক্যারিয়ার এবং বিএসসির জন্য 3টি জাহাজ কেনা সহ নৌখাতে সরকারি নানা পরিকল্পনার কথাও জানান সাখাওয়াত হোসেন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। উন্নত জাতি গঠনে সুশিক্ষা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহসফি আজিজনগরে কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। অনুষ্ঠানে ট্যালেন্ট পুল ও জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত 45 শিক্ষা প্রতিষ্ঠানের 260 জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম এবং চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শাহ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নানা আয়োজনে 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বাংলাদেশ প্রগতিশীল বৌদ্ধ যুব সংগঠন কন্থক বুদ্ধিস্ট ইউনিটি।
গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে ভিক্ষু দীপানন্দ এর মঙ্গলাচরণ পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে আলোচনা সভায় নানা সামাজিক ও ধর্মীয় বক্তব্য প্রদান করেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপিকা ববিতা বড়ুয়া ও রুবেল বড়ুয়া হৃদয়কে। সংবর্ধনা দেওয়া হয় বৌদ্ধদের উন্নয়ন কাজ করা বিভিন্ন সংগঠনকেও। এছাড়া আয়োজন করা হয় সূত্রপাঠ প্রতিযোগিতা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।